উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা 11। সময়টা অগ্রহায়ণের মাঝামাঝি। পুরনো আমলের এই বাড়িটার ছোট্ট বারান্দায় বসে অম্বেষা চন্ড নিবাস। নিস্তব্ধ রাতে ভেসে আসছে সুবাস। আকাশের নীলিমায় চোখ মেলে দেখতে তারাদের মেলা, চাঁদের আলোয় মাখা। ছোটবেলায় কত গল্প শুনেছে এই চাঁদের নাকি বসবাস করে এক বুড়ি। সেসব আজ যেন সোনালি রূপকথা। চারপাশে নিঃশব্দে বয়ে চলা হালকা প্রবণ উদাসীন মন বিশাল এক ভাবনায় ভাসল। বাহমান মন আবারও ছটফট করে বলে, আজকাল বর্ণ নামক বিবর্ণ মানবের কথা বেশি বেশি ভাবছে অন্য। নিজের মনের কথা বিবেচনা বিরোধী করে অম্বেষা একাকী বলতে লাগলো, ভাবছি কারণ আছে। আমার ওকে দেখলে ভীষণ মায়া হয়। সর্বশান্ত মনে হয়, যেন এক বিশাল সমুদ্র সমান। কিন্তু লুকানো ওর মাঝে অনেক কিছু অদ্ভুত। নিজের মনেই প্রশ্ন করলো, শুধুমাত্র সহানুভূতি নাকি প্রেমানুভূতি? এটি নিজের মনের প্রশ্নে হকচকে ওঠে অম্বেষা। দেহ টানটান করে বসলো, আনমানে ভিড় করলো। কারো প্রতি মায়া থাকলে কি সেটি প্রেম বলে গণ্য হবে নাকি? আমি বর্ণের চেহারায় হাহাকার দেখেছি। ওর অনেক গল্প আছে অজানা অন্তরালে। আমি বুঝি আমার বাবা চলে যাওয়ার পূর্বে যে শিক্ষাগুলো দিয়ে গেছে সবাই আমার মনে আছে। বাবা বলতেন, হোক সে কোনো নারী বা পুরুষ, গরিব অথবা ধনী, কারো প্রতি শ্রদ্ধা সহানুভূতি প্রকাশ করতে কখনো কার্পণ্যতা করতে নেই। তিনি বারণ করেছেন, নিজের হাতে সবসময় বাড়িয়ে রাখতে বলেছেন, কারো প্রয়োজন হলে সে ধরবে। মন যেন ঠাট্টা করে উঠল। সত্যি এইটা অন্যা? তুই নিজেই একাকিত্ব কাটানোর জন্য সঙ্গী পেয়েছিস? কেন? বনের গল্প আছে, বুঝতে পারিস? কারণ তুই নিজেও একই নৌকার মাঝি। কঠোর আমি কোনো হুটকলে যাই। বেশ আত্মবিশ্বাস নিয়ে পড়ে। এ কেমন বিষাদ নিজের সাথে নিজের। তবে সত্য, বহুকাল ধরে একাকিত্বে নীরব চিৎকার করে যাচ্ছে সে। যেখানেই চাই শুধু মরুভূমি, এদিক ওদিক ফিরে মানুষকে খোঁজে। যদি এমন কেউ মেলে যাকে মনের কথা বলা যাবে, পায়নি, ব্যর্থ হয়েছিল। তবে সেই দিন বুড়িগঙ্গার তীরে অবিলাসে বলেছে উজাড় করে মনের কথাগুলো বর্ণের নিকটে। বোধহয় দুই বিচ্ছেদ খণ্ডিত চিত্র একত্রে নতুন করে রঙিন ক্যানভাস সাজাবে। পুপু, আপনাকে দুদিনের কথা বলেছিলাম, আজ 5 দিন হতে চললো। আগামীকাল আমার ফি জমা দেওয়ার শেষ দিন। কোনো রকম টাকা জোগাড় করে অন্য জায়গায় নিয়ে আমার ভ্যান ছাড়াও গিয়েছে। আমি বুঝতে পারছি না আপনি বুঝতে পারছেন না আমি কত সমস্যার মধ্যে আছি। জেসমিন আক্তার যেন তার বাড়িতে নিজেই ডেকে রাগী সুরে কথা বলতে যাচ্ছে অম্বেষা। বারবার বলার পরও টাকা দিচ্ছেন না তিনি। উল্টো অম্বেষাকে তীক্ষ্ণ কণ্ঠে শুনে অবাক বললেন, তোমার টাকা যেমন মাইরা খাবো, বললার মতো দিব। একা থাইকা তোমার তেজ বাড়ছে। আগে তো এমন ছিল না। পরিচিতি মানুষকে অনেক কিছু শিখায় পুপু, সাথে মানুষ চেনায়। আপনি জানেন আপনার ছেলে কি করেছে? সৌভিকের কথা আসতে মুখের রং বদলে গেল জেসমিন আক্তারে। দারুণ উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে, কি করেছে? আমার নতুন বাড়ির সামনে গিয়ে অসভ্যের মতো আচরণ করেছে, আমার হাত ধরে টানাটানি করছে। এসব কি শিখিয়েছেন ছেলেকে? জেসমিন আক্তার কপট খাপ্পা স্বরে বলে, অসম্ভব, আমার ছেলে এসব কিছুই করতে পারে না। অম্বেষা নিষ্পলক হেসে বলল, এই আধুনিক সমাজে সন্তানরা এমন অনেক কিছুই করে যেটা বাবা মা জানে না। আমি বলে দিচ্ছি, আমাদের মধ্যে ভঙ্গুর যে সম্পর্কটুকু অবশিষ্ট আছে সেটা নষ্ট করবেন না। তুমি হুমকি দিচ্ছ নাকি নষ্ট করার? বাধ্য হচ্ছি। আমার টাকাটা ন্যূনতম সম্মানবোধ থাকলে দিয়ে দিন। কোথায় গেল আপনাদের অহংকার, আপনার গরিমা? আমি তা প্রায় দেখি না। আপনি না প্রায় আমাদের বাড়ি এসে বাবাকে বলতেন, আপনার স্বামী হ্যান, আপনার স্বামী ত্যান। স্বামী সংসারের চকচিল্য দেখে নিজের আপন রক্তের ভাইকে হাসির পাত্র বানাতেন। এখন দেখান অহংকার। টাকা দিয়ে বুঝিয়ে দিন আপনি আজও সমৃদ্ধশীল। পারবেন? না পারলে বুঝবো আপনারা কাঙ্গাল। গায়ে এসে কাটার মতো বিঁধল কথাটা। ফুঁসতে লাগলো জেসমিন আক্তার। চোখে সেই ঝলক স্পষ্ট, তবে গোরামি জলাসে পারল না অম্বেষাকে। সে আকুত ভরা কণ্ঠস্বর সোজাসুজি ফুপুর চোখে চেয়ে আছে। জেসমিন আক্তার বললেন, এসব 2-3 লক্ষ টাকা আমার কাছে অবহেলায় পড়ে থাকে। আমি তোমার আত্মবিশ্বাসীন বলছো আমাকে? ভাই যাওয়ার আগে তোমাকে মানুষ বানিয়ে যেতে পারেনি। দাঁড়াও, এখানে দাঁড়াও, পুরো 2 লক্ষ টাকা নগদ এনে দিচ্ছি তোমাকে।
জেসমিন আক্তার ধেই ধেই করে উপরে চলে গেলেন। যাকে এতদিনে তাহলে আত্মসম্মান বোধ জেগেছে। চোখ খিচে দীর্ঘশ্বাস ফেলে অম্বেষা। মিনিট দশেক পর জেসমিন আক্তার নেমে এলেন। হাতে মুঠোয় মোটা খাম এক প্রকার ছুড়ে দিলেন অম্বেষা। একচিৎ হাসলো। জেসমিন আক্তার বললেন, কত ভালো অফার দিয়েছি তোমাকে আমার ঘরে আসার। মানুষের মতো বাঁচতে পারতা। এই যে সমাজে স্বনামধন্য বিত্তবান আমরা, আপনারা সমাজের বিত্তবান নিজের মানুষ বলে দাবি করেন, আর অন্য মানুষকে অমানুষ। সত্যি হতে গেলে মানুষ তারাই যাদের মধ্যে মনুষ্যত্ব গুণ্য থাকে। আসি। শীতের অপেক্ষা করতে করতে অগ্রহায়ণের মৃদু ঝিরঝিরে বৃষ্টি মেতে ঢাকা শহর। ভাগ্যিস ওয়েদার ফারকাস্ট দেখেছিল অম্বেষা। আর ছাতা নিয়ে বেরিয়েছে, যার দৌলতে টাকাগুলো নিরাপদ। 2 লক্ষ টাকা নয়, যেন আলাদিনের চেরাগ পেয়েছে। এগুলো তার বাবার টাকা। মুখ জয়ের হাসি অম্বেষার। ব্যাগে এক কোণে টাকা রেখে বুকে চেপে রেখেছে ব্যাগটা, অন্য হাতে ছাতা। হুট করে মন খারাপ হলো যে মানুষটার 2 লক্ষ টাকা উদ্ধারে জমাতে পারেনি, ব্যাংকে সুদ পর্যন্ত গ্রহণ করেনি, তার পরিণতি কি হলো? ভদ্রলোক সমাজে অপবাদী, নিমহারাম আর আর মৃত্যু। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গলিতে ঢুকতে মনে হলো কেউ তার পিছু নিচ্ছে, শীষ বাজাচ্ছে অনবরত। অম্বেষা ঘুরে তাকালো, দেখলো অর্ধবেজা বর্ণকে কৃষ্ণপ্রাব মুখে লম্বা চড়া হাসি বের করে হাসছে। অম্বেষার দিকে চেয়ে কোকড়ানো চুল স্নিগ্ধ পরিপাটি হতে কপালে ঝুঁকে কপালের পাগলের মতো হাসছে। অম্বেষা ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, কি? বর্ণ চুল ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে এসে বলে, কালকে আমারে খাওয়াইতে চাইছিলা, কই খাওয়ান দাও। সাথে নেই এখন। পাগলের মতো অযথা কেন হাসছ? কি করবো? তোমার মুখ দেখা হাসি আহে। আমার মুখের রেশ বোঝাতে চাইছে, তার উপর রেগে আছে অম্বেষা। পাগল লোক বুঝতে পারলো না, বলল, একটু পর বাড়ির নিচে এসো, নিয়ে যেও। গেলাম আমি। তুমি কি আমার লাগে কোষা করছো? ঘুরে দাঁড়িয়ে অম্বেষা চলে যাবে বলে বর্ণের প্রশ্নে আবার ঘাড় ঘুরায়। ভাব মুখের অবয়ব বজায় রেখে বলল, করলেও কি? করো না। না করছে ক্যাঠা। আমার খাওন দাও, আমি জায়গা। অম্বেষা দেখলো বর্ণ ভিজে একাকার হয়ে যাচ্ছে। একটু একটু বৃষ্টি, তাই পুরোটাই কক ভেজা করে ফেললো। পাশে একটা চায়ের দোকান, কোনো মানুষ নেই সেখানে। দোকানে একা বসে অম্বেষার ছাতা বন্ধ করে সূক্ষ্ম স্থানে বসলো। বর্ণ তাকে অনুসরণ করলো সেই বেঞ্চিতে বসে। বর্ণ দোকানির দিকে চেয়ে বলল, আমগো 2 কাপ চা দেন চাচা, বিলেই সেমরি দিব। বিরাট বড় লোক বুঝলেন। দোকানি বলল, আচ্ছা। বর্ণ অম্বেষার দিকে চেয়ে বলে, দিবা না 1 প্যাকেট সিগারেট লই? অম্বেষা আর চোখে তাকায়। রুহু চাহনি তার। চায়ের বিল দিতে ইচ্ছুক হলো। সিগারেটের বিলের কথা শুনে 2টো বিল বর্ণের ঘাড়ে চাপিয়ে দিতে ইচ্ছে করছে। বর্ণ অম্বেষার মুখে পরক করে বলল, এমন ঢং করতেছো যেন কেউ তো তোমার দরদ পক্ষা খাইতে ডাইকে আনছে, আবার এখন তেরামি। যেমন লাগে চিনোই না? অম্বেষার সাথে সাথে জবাব দেয়। চায়ের কাপ আছে, 1 চুমুক দিয়ে বলে, যতক্ষণ না তুমি তোমার পায়ের ব্যবস্থা করছো ততদিন আমার সাথে তোমার কোনো আলাপ নেই। আবার অপরিচিত হয়ে যাব। নাটক শেষ নাই? না নেই। কইছিলাম জোর করতে না। অম্বেষা কিছুটা মুখ ঘুরায়, তবে তাকালো না বর্ণের দিকে। বলল, জোর করছি না, অপশন দিচ্ছি। সরকারি হাসপাতালে বেশি টাকা লাগবে না, যা লাগে আমি আছি তো। বর্ণ আবারও দুষ্টুমি করে কিছুটা ঝাঁচালো। মুখ রেডিওর মতো ঝিনঝিন করতে থাকে তার। কিন্তু অম্বেষার শেষ বাক্যটি কিছুটা থমকে গেল। আমি আছি তো শব্দটা ছোট, বিশাল ভাবার্থ বহন করে। কয়লা রঙের মতোই একটু হলেও ছুঁয়ে যায়, কিন্তু নিজের স্বভাব ছাড়ো না। বলল, দেখি কি করা যায়। ভাববার সময় আগামীকাল পর্যন্ত। আবার থের দাও, আমার মাথা গরম করো না। বর্ণ 1 কাপ চা চুমুক করে একবার সিগারেট ঠোঁটে চেপে ধরে ধোয়া ওড়াচ্ছে। অম্বেষা কিছুক্ষণ চেয়ে রইল বিবর্ণ মুখের দিকে। মদ খাও? তুচ্ছ আসলো বর্ণ। বলল, মদ খাওয়ার যদি টাকা থাকতো তাহলে আগে 2 বেলার জায়গায় 4 বেলা ভাত গিলতাম। মদ ইজ ভেরি মাস এক্সপেন্সিভ। মধ্যে মধ্যে সিগারেটই খাই। হৃদয়টা হু হু করে উঠল অম্বেষার। কি নিরুদ্দেনভাবে বুকের মধ্যে লুকায়িত আর্তনাদ জাহির করে ফেলছে। ফ্যাকাশে মুখ কয়েক শব্দে মুচড়ে মুচড়ে রেখে দিল চিত্ত। তোমার খারাপ লাগে না মানুষ তোমায় কিছুকে খারাপ চোখে দেখে? ইচ্ছে হয় না এই গুন্ডামি ছেড়ে সঠিক পথে চলে আসার, নিজের যোগ্য প্রমাণ করার? শূন্য নাক মুখ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বর্ণ গম্ভীর গলায় বলল, কাকে প্রমাণ করবো? কি কারণে করবো? আপন মানুষে নাকি কোনো পররে?
আমার তেজ্য করার মতো আমার বাপের খারাপ লাগে নাই? আমার মার 3 দিনের মাথায় অন্য বেরির ঘরে তুইলা দিতে আমার বাপের তো কষ্ট লাগে নাই? আমার পশ্চাতে লাথি দিয়া সৎমা ঘর থেকে যখন বাইর করে দিছিল, আমার বাপের তো তখন মায়া হয় নাই? রক্তের মানুষ আমারে কুত্তার চোখে দেখছে, তখন আমার কষ্ট লাগে নাই? বনের অন্তর নাই? কারে প্রমাণ করবো? যারা আছে কাল নাই। আমার এসব সামাজিকতা ভাল লাগে না। আমি যেমন আছি তেমনই বিন্দাস আছি। ডাক্তার সাহেব রাগারাগি করছেন, ভীষণ রকমের চটেছে বর্ণ মহাশয়ের ওপর। বর্ণ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে রীতিমতো। গলার আওয়াজ শুনতেই মাথা ঠিক থাকে না। 8 ঘন্টা ডাক্তারের মাথায় কখন বাড়ি দিয়ে বসে কে জানে, কোনো ঠিক ঠিকানেই নেই। দাঁতে দাঁত চেপে মূর্তি বনে রইল। ফুসফুস করতে করতে অম্বেষার পানে তাকিয়ে দেখলো তার গুরুত্বহীন মুখ। বনের মেজাজটা দাঁড়ালো না সে। বনের পা পরখ করে ডক্টর অত্যন্ত মেজাজ দেখিয়ে জানালেন ছোট্ট একটা দাঁড়ার মতো টিউমার ছিল, সময় দিয়ে আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করেছেন। টেস্ট ধরিয়ে দিলেন ডাক্তার, কড়া গলায় জানালেন আজ যেন করানো হয়, আর যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। বর্ণ অম্বেষা বেরিয়ে গেল। উল্টো পথে পা বাড়াতে অম্বেষা শার্টের কলার পেছনে চেপে ধরে আটকে দেয়। কিছু বলার পূর্বই বর্ণ রাশভারী গলায় বলল, ভালো মানুষই দেখাইয়া তোমার কথা রাখছি, ডাক্তারের কাছে আইছি, এইবার চলো এন থেকে। আমার ফিনাইল এর গন্ধ সহ্য লাগে না। অম্বেষা প্রশ্ন করে, ডাক্তার কি বলেছে শুনেনি? টেস্ট করতে হবে। ডাক্তার গো কামই তো এগুলা, চলো টেস্ট করে তারপর বেরোবো। তার আগে নয়। রেগে যায় বর্ণ, তেরে এসে মুখোমুখি দাঁড়ায়। কাছাকাছি আকস্মিক বর্ণের ভয়ঙ্কর মুখ দেখে অম্বেষার প্রতিক্রিয়া শূন্য হয়ে রইল। বর্ণচল শক্ত করে ধীমা কণ্ঠে বলে, রক্ত চড়াও মাথায়? আমার সময় হইলে আমি টেস্ট করাই নিমুনি, এখনই সময়। কেন আবার বেঁধে বসলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বর্ণ কোনো জবাব দিল না। কিভাবে বলবে তার কাছে টেস্ট করার মতো টাকা নেই? নিজের কাছে নিজেকে ছোট হয়ে যাবে না? সাথে অম্বেষার মনে দেওয়া দয়া জন্মাবে, যা কোনোভাবেই চায় না বর্ণ। দয়ার কোনো প্রয়োজন নেই তার, টাকার কথা ভাবছো তাই না? মনে চলমান একটা বাস্তবতাকে অম্বেষার মুখে শুনে চমকে ওঠে বর্ণ। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে দাঁতে দাঁত পিষে বলে, ভাবতাছি না, টাকা নাই, টাকা আমার কাছে। এখন কি করবা? দয়া দেখাবা? দয়া কইরা মহান হইবা? আমার এই মেরুদণ্ডহীন পোলা মানুষ বানাইবা? কথাগুলো যেন বিষ মিশ্রিত। ভুল বুঝছেন বর্ণ? অম্বেষা বর্ণের দিকে চেয়ে বলল, মেরুদণ্ডহীন পুরুষ না হয়ে একটি সত্য কথা বলো। এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমার বিপদে তোমার সাহায্য প্রয়োজন হতো, তুমি করতে না? জানি না, দায়সারাভাবেই জবাব দেয় বর্ণ। দিতে কি না তাই বলো। বর্ণ ঠোঁট কামড়ে চোখ খিচে বন্ধ করে কপালে গাঢ় ভাঁজ ফেলে। কয়েক সেকেন্ড ভাবনার পর অম্বেষার দিকে সরদৃষ্টি রেখে বলল, করতাম, কিন্তু তোমার সাবজেক্ট আলাদা। কারণ আমি তো মেয়ে, তাই তো অবলা। আমাকে যে ইচ্ছা সাহায্য করতে পারে, বিশেষ করে ছেলেরা। যখন ইচ্ছে সহানুভূতি দেখাতেই পারে, যখন ইচ্ছা দয়াদান করতে পারে, দায়িত্ব নিতে পারে, ভরণ পোষণ দিতে পারে। আমার তো গায়ে লাগবে না, কারণ আমি তো মেয়ে, দুর্বল এবং অন্যের ওপর নির্ভরশীল নাকি? এসব খাজুয়ারি আলাপ কেন পারতাছো? ধৈর্যের সীমা পার কইরো না আমার। চুপ আছি এখন। আর একটা কথা রাখছি দেখা ভাইব না, তোমার সব কথা মাইনা নিছি। অম্বেষা করুণ গলায় বলল, সবসময় মানুষটাই কেন, নারীর কেন নয়? আজ তুমি আমাকে সাহায্য করলে সেটা হয়তো গৌরবের। আমি তোমার জন্য কিছু করতে চাইছি, সেটা আত্মসম্মানে লাগছে। কেন নারীদের আবদারগুলো তোমাদের পুরুষদের আঘাত হানে? স্বাভাবিক চোখে দেখলো হয় না? বর্ণাকে থামিয়ে রেখেই কথার জেরে গলায় একটু বিশ্রাম দিয়ে আবারও বলল, এখন বলবে এটাই সমাজের নিয়ম? তাহলে আমিও প্রশ্ন করব, সমাজ তোমাকে কি দিয়েছে? লাল বর্ণের রক্তিম অম্বেষার মুখপৃষ্ঠের নিকট থেকে দেখতেই বর্ণ স্থির, হিতাহিত, জ্ঞান শূন্য। অম্বেষার প্রতিটি কথা কর্ণপাত হয়েছে, বোধগম্য বটে। সৌত্তাল হয়ে বলল, আমার লেগা তোমার কিসের এত চিন্তা? অন্ত তার শূন্য মস্তিষ্ক অম্বেষায় জবাব দিল অম্বেষা, জানি না। সময় নেই অম্বেষার। বর্ণ নির্বিকারে চেয়ে আছে, নেত্রপলক বারংবার ঝাপটে বলল, আমি কাউন্টারে বিল দিয়ে এসেছি, সিরিয়াল আসলে ডাকবে তোমাকে। চেয়ারে গিয়ে বসো। বর্ণের কপালে রক ফুটে আছে। কিছুটা ঝুঁকে এসে মেজাজ তুঙ্গে, নাকের পাটা ফুলে উঠেছে দণ্ডে দণ্ডে। মানুষের অহংকার বোধ জলে পুড়ে ছাই। একবার তাকালো ক্রমই এদিক ওদিক হাঁটতে থাকা অম্বেষার দিকে। মাজা ধরে বলল, ঘাড় শক্ত করে চেপে বসেছে সে।
ছাড়বে না, উল্টো পথে তেজ দেখাবে। আর এখন হাঁটা চলা দেখে ইচ্ছে হচ্ছে চলে যাক এখান থেকে। যেমন ভাবলো তার সাথে সাথে উঠে দাঁড়ালো, কিন্তু একদম এগিয়ে আসার ফিরে গেল আবার। কোমরে হাত রেখে এদিক ওদিক চেয়ে হাঁসফাঁস করলো। ফিক করে হেসে উঠলো অম্বেষা। মাথায় তার ছিঁড়া এই ছেলের। আবার নিজের জায়গায় গিয়ে বসলো। বর্ণের নাম আসলে প্রবল অনিচ্ছা থাকা উচিত ছিল। অম্বেষা হাঁটতে হাঁটতে বলল, তোমার জীবনের প্রতি কোনো দয়া মায়া নেই তাই না? নাই। অম্বেষা মৃদু হেসে বলে, আচ্ছা। ব্লাড টেস্ট করতে এসে বিপত্তি বাঁধলো। বর্ণ মুখে বুলডোজারের মতো চলতে শুরু করেছে। সিরিজ, তুলো ইত্যাদি সামগ্রী হাতরে দেখেই বিরক্তকর নার্স। এগুলা এগিয়ে এসে বলল, হাত দিন, এগুলো রাখুন। বর্ণ ডান পাশের ভুরু উঁচিয়ে বলল, আপনার বাড়ি কই? নার্স এবং অম্বেষা দুজনেই অবাক। তার বাড়ি কই সেটা জেনে কি করবে? নার্স জবাব দিল, হবে কোনো জায়গায়। ভাব নিলেন? নার্স বিরক্তিকর সুরে বলে, কেন ভাব নিব? আপনি কি ভাবছেন ঠিকানা কইলে আমি আপনার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিব? আমার রসিয়া তো খারাপ না। বিরক্তির মাথায় ছাড়ালো। খেপে গেল সে। শুধু দায়িত্ব বলে কিছু বলতে পারছে না। অম্বেষা এগিয়ে আসে, চোখ রাঙিয়ে তাকে চুপ থাকার ইশারা করে। বর্ণ বলল, এই সেরি, চোখ দুইটা অপারেশন কইরা কেউরে দান করতে পারেন? উহু, দান না, বেচা দেন। হাফ টাকা আমার, হাফ টাকা আপনার। নার্স নিজেকে দমাতে না পেরে ভারী গলায় বললেন, আপনি চুপ থাকুন, আমাকে আমার কাজ করতে দিন। নার্স তার রাগ দেখাতে শুরু করলে বর্ণের হাতের ওপর বর্ণ বলে, আমি মানুষ, মানুষের মতোই রক্ত নেন। কইলাম তো আমি আপনার বাড়িতে গিয়ে বিয়ার প্রস্তাব দিব না। নার্স দ্রুত নিজের কাজ ছেড়ে বর্ণকে বাহিরে পাঠিয়ে দিল। কোথা থেকে এসেছে এই ইতর লোক, মুখে লাগাম নেই একেবারে। অম্বেষার মেজাজে ভারী খারাপ। পারলে এখন এই মাথায় আঘাত করে দিবে, মাথা দুই ভাগ করে ফেলবে। ঢাকা মেডিকেল থেকে আসে দুজন। বর্ণ যাবে কাজে আর অম্বেষা বাড়িতে। বর্ণ হাঁটতে হাঁটতে বলল, কত টাকা খরচ হয়েছে হিসাব দিও তো। অম্বেষা কথা শুনে বিড়বিড় করলো, মেলা ইগো। কিছু কইলা না? কোথায় যাবে এখন? কাজে। হ। রাতের খাবার? রাইতে খাই না আমি। চলে গেল বর্ণ। এক মুহূর্ত দাঁড়ায়নি। ভাইজান কই? আমার ভাইজান কই? অম্বেষার সামনে সাব্বির। বারবারের মতোই হাত মুখ কপালে, অবস্থা নাজেহাল। পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। কে জানে কোথা থেকে খাবার পেল। দৌড়ে এসেছে হাসপাতালে। অম্বেষা শাসানো সুরে বলে, তুমি একা এখানে কি করে আসলে? ভাইজানের খাবার আনছি। তোমার একা আসা মোটেও ঠিক হয়নি। সাব্বির লম্বা চওড়া হাসি দিয়ে বলল, আপনি কি আমারে পোলাপান ভাবছেন আপা? আমি কিন্তু পোলাপান না, আমার বয়স 17। বাউন না আমি, লম্বা হই না ছোট থেকেই, এই সমস্যা। অম্বেষা তার কথায় ঠোঁট কামড়ে হাসে। কি সুন্দর হাস্যজ্জ্বল কথা বলার ভঙ্গিমা। প্রাণ জুড়িয়ে সাধারণতার মাঝে অসাধারণ খুঁজে নিল। সাব্বিরের মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, 18-র নিচে সবাই শিশু। আর রইল তোমার ভাইয়ের কথা, তাকে ডাক্তার চেক আপ করছে, একটু পর তার অপারেশন হবে। মুখটা শুকনো দেখালো সাব্বিরের, যেন ভীষণ চিন্তা তার। অম্বেষা তার দিকে তাকিয়ে মলিন হেসে বলে, ভাই একবারে ঠিক হইয়া যাইব না? হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবে। আমি থাকি। সাব্বিরের মুখের দিকে চেয়ে আর না করতে পারলো না সে। সম্মতি দিয়ে তাকালো, তবে একটি বরাদ্দকৃত স্থানে বসতে বলল। অম্বেষা এগিয়ে যায়। ডাক্তার চেক আপ করে বেরিয়ে মাত্র দুপুর 1টায় শুরু করবে অপারেশন। এখন বাজে 12টা 20। অম্বেষা সাব্বিরের মতো আশ্বাস দিল, কিন্তু নিজেকে ডাক্তারের কাছে গিয়ে প্রশ্ন করলো, সব ঠিকঠাক আছে? আপাতত ঠিক আছে, কিন্তু আপনার হাজবেন্ড বড্ড বেশি কথা বলে, বিরক্তি করে ছেড়েছে। হকচকে গেল অম্বেষা। কি থেকে কি বলে, সম্পর্ক না জেনে হাজবেন্ড বানিয়ে দিল। অস্বস্তি বোধ করলো অম্বেষা। ডাক্তার চলে যেতেই আবারও ডেকে বলল, স্যার অপারেশনে সব ঠিক থাকবে তো? ভাগ্যিস অবস্থা কারো খারাপ হওয়ার আগে নিয়ে এসেছেন। আমরা আমাদের বেস্টই করব। ওটিতে নেওয়ার আগে দেখা করে আসুন। এক তপ্ত রৌদ্রোজ্জ্বল প্রহর সাক্ষাৎ হয়েছিল ছন্নছাড় এলোমেলো পুরুষের সাথে। কি করে জীবনের সাথে জুড়ে গেল। অবশ্য অজান্তে সুযোগ দিয়েছে অম্বেষা। সম্পূর্ণ ওই চৈতন্য বেডে শুয়ে অশান্ত অতিষ্ঠ বর্ণ। বিবর্ণ মুখপৃষ্ঠ, একেবারে অসন্তুষ্ট সে। ব্যাপারটা না ঘাটলেও চলছে না। বর্ণহীন মনের কোথাও যেন উসখুস ভাব রয়েছে। অম্বেষা আসতে দেখে মুখ কুঁচকে ফেলে অসন্তোষ জোড়া ঘোর চাহনি। অম্বেষা পাশে এসে দাঁড়ায়। দ্বিধাদ্বন্দ্ব ব্যতীত প্রশ্ন করলো, ভয় হচ্ছে? বর্ণ জবাবে উল্টো শুধায়, ভয় আমার? তোমার আবার ভয়? ডর নেই? অন্য কোনো সমস্যা? হাসপাস করছো যে? আমার ভাল লাগছে না এগুলোই, কাটাছেঁড়া করব, আমার ওষুধ খাওয়া লাগবো, হাঁটা যাইবো না। আমি একদিন বাইরে না গেলাম একদম বন্ধ লাগে। অম্বেষা বুঝদান্য সুরে বলে, অল্প কিছুদিনই ব্যাপার, এরপর ঠিক হয়ে যাবে।
আমি এখন ওই দৌড়াবার পারবি দেখবা। না না, কোনো দরকার নেই। বর্ণ চুপ হয়ে রইল, বারবার পায়ের দিকে তাকাচ্ছে, কপালে আঙ্গুল ঘুরছে। 27 বছরে এক তাগড়া যুবকের এমন উল্টাপাল্টা লাগলো অম্বেশার কাছে। শক্ত মানব মুখে শিশুসুলভ ছায়া। ইচ্ছে হলো উস্কুস চুলগুলো হাতে শান্ত করতে, পরক্ষণে ভাবে এসব ভাবনার মানে কি, স্যাঁচরামো হয়ে যাবে না? কোনো পোক্ত সম্পর্কবিহীন এক নারী এক পুরুষের মাথায় হাত বুলাচ্ছে, দৃষ্টিকটু দেখায় অনুভূতি বটে। নিজের চিন্তার উপর খানিকটা লজ্জাবোধ করে অম্বেশা। অন্যমনস্ক অম্বেশার ভাবুক মুখের দিকে চেয়ে বর্ণ বলল, মায়া তুমি একটা চিজ, আমার এটাই নাই না ডাক্তারের ছুরির নিচে শোয়া সারলাম। বাস্তব জগতে ফিরে এলো অম্বেশা। বর্ণ যা বলেছে ঠিকঠাকই শুনেছে, হেসে বলল, সত্যি তো, তোমার মতো খেপা সারকে এই পর্যন্ত এনে আমি নিজের প্রতি নিজে গর্ববোধ করছি।